বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামিমা ইসলাম। কুয়েতে নাগরিকত্ব জালিয়াতির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চলছে। কয়েক দশকের পরিচয় প্রতারণা উদ্ঘাটনের পর 1000-এর বেশি নাগরিকত্ব বাতিল করেছে দেশটির সরকার। কুয়েত প্রতিনিধি আলাল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়েতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত জাতীয়তা তদন্ত বিভাগের সহায়তায় নাগরিকত্ব বিষয়ক সর্বোচ্চ কমিটি এই অভিযান পরিচালনা করে। ইতিহাসে সবচেয়ে বড় নাগরিকত্ব জালিয়াতির অভিযোগে 1000-এরও বেশি মানুষের কুয়েতি পরিচয় বাতিল করেছে দেশটির সরকার। দীর্ঘমেয়াদী তদন্তে উঠে আসে কয়েক দশক ধরে গড়ে ওঠা এক বিশাল জালিয়াতির নেটওয়ার্ক, যেখানে মিথ্যা পরিচয়, ভুয়া পারিবারিক সম্পর্ক আর দ্বৈত নাগরিকত্বের মতো গুরুতর অপরাধ ধরা পড়ে। একটি ঘটনায় 2008 সালের পুরনো মামলা আবার চালু করা হয়। 1956 সালে জন্ম নেওয়া এক ব্যক্তি, যিনি উপসাগরীয় অন্য একটি দেশের নাগরিক ছিলেন, জাল কুয়েতি পরিচয়ে বাস করতেন। 2006 সালে জালিয়াতির কথা স্বীকার করলেও তিনি সরকারি রেকর্ডে রয়ে যান। বছর পেরোতেই তার নামে রেকর্ডে যুক্ত হয় 44 সন্তান ও 122 নির্ভরশীল সদস্য। পরবর্তীতে ডিএনএ পরীক্ষায় দেখা যায় তাদের অনেকের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। সেই ভিত্তিতেই নাগরিকত্ব বাতিল শুরু হয়। আরেক ঘটনায় 1940 সালে জন্ম নেয়া এক মৃত ব্যক্তির নামে কমপক্ষে 440 জন নাগরিকত্ব নেন, সবই জালিয়াতির মাধ্যমে। তদন্তে প্রমাণিত হওয়ার পর একসঙ্গে সবাইকে নাগরিক তালিকা থেকে বাদ দেওয়া হয়। সর্বশেষ বৈঠকে 4টি প্রধান মামলার আওতায় বাতিল করা হয় প্রায় 700 জনের নাগরিকত্ব। পাশাপাশি 16 জনের দ্বৈত উপসাগরীয় নাগরিকত্বের প্রমাণও মেলে, যা কুয়েতের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। কুয়েতি কর্তৃপক্ষ জানায়, নাগরিকত্ব বাতিলের সব সিদ্ধান্তই নিশ্চিত তথ্য ও প্রমাণ যাচাই করে নেওয়া হয়েছে। এই অভিযান ইতিহাসে নজিরবিহীন বলে বিবেচিত হচ্ছে। সরকার জানায়, নাগরিকত্ব হারানো ব্যক্তিদের স্ত্রী, সন্তানদের আইনি অবস্থান পর্যালোচনার কাজও খুব শিগগিরই শুরু হবে। পরিচয় জালিয়াতি ও ভুয়া নাগরিকত্বের বিরুদ্ধে কুয়েত সরকারের এই পদক্ষেপ শুধু দেশের অভ্যন্তরেই নয়, গোটা উপসাগরীয় অঞ্চলে একটি শক্ত বার্তা দিচ্ছে। শামিমা ইসলাম, নাগরিক। সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ আল সৌদ প্রায় 20 বছর কোমায় থাকার পর মারা গেছেন। শনিবার রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে খবর গণমাধ্যমের। এদিন সৌদি আরবের রাজকীয় দরবার প্রিন্স আল ওয়ালিদের মৃত্যুর কথা ঘোষণা করে। প্রিন্সের বয়স হয়েছিল 36 বছর। লন্ডনের এক সামরিক কলেজে পড়াকালীন 2005 সালে প্রিন্স আল ওয়ালিদ গাড়ি দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পেয়ে কোমায় চলে যান। প্রায় 20 বছর পার হলেও তিনি আর কখনো জ্ঞান ফিরে পাননি। শারজাহতে হয়ে গেল কৃত্রিম বৃষ্টির এক মনোমুগ্ধকর আয়োজন, যা গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে শহরবাসী ও পর্যটকদের জন্য হয়ে উঠেছে স্বস্তির নতুন ঠিকানা। জাহিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনের শুভ। গ্রীষ্মকাল মানেই আরবের তপ্ত মরুভূমিতে আগুন ঝরানোর রোদ। সেই গরম থেকে কিছুটা স্বস্তি পেতে শারজাহের জাওয়া ওয়াক আল শাহবা এলাকায় করা হয়েছে এক অনন্য আয়োজন, কৃত্রিম বৃষ্টি। মরুর বুকে ঝরে পড়া এই বৃষ্টির ফোঁটা যেন এনে দেয় প্রশান্তির পরশ। শিশুরা খেলছে, দম্পতিরা হেঁটে বেড়াচ্ছেন, কেউ বা রঙিন ছাতার নিচে সময় কাটাচ্ছেন আপনজনের সঙ্গে। সব মিলিয়ে যেন এক ফ্যান্টাসির জগৎ। শারজাহ তার ঐতিহ্য ও সংস্কৃতির জন্য পরিচিত। দুবাইয়ের মতো আলোচিত না হলেও শারজাহ শিল্প, ইতিহাস ও ধীরগতির জীবনযাত্রার এক আদর্শ ঠিকানা। এই রেইনশো সেই শহরেরই এক শৈল্পিক বিস্ময়। জুন জুলাই গরমের মাঝে এত সুন্দর বৃষ্টি পেয়ে খুবই ভালো লাগতেছে। বিকাল 5টা থেকে
এই 6টার ভিতরে 5 মিনিট পর পর বৃষ্টি হয়। এই জায়গায় অনেক মানুষ ঘুরতে আসে, আরবি, বাংলাদেশি, অনেক নানান রকমের মানুষ এই জায়গায় আসে ঘুরতে। প্রতি ঘন্টায় মাত্র 5 মিনিটের জন্য এই কৃত্রিম বৃষ্টিপাত হয়, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং আবার বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত। এই অবেলায় মরুভূমিতে বৃষ্টি আমার কাছে খুব আনন্দদায়ক। এটা যদিও প্রাকৃতিক না, আর্টিফিশিয়াল। আমরা কম বেশি যারা বাংলাদেশি তারা বৃষ্টির সাথে জড়িত, প্রাকৃতিক অনেক বৃষ্টির সাথে আমরা অনেক শৈশব কাটিয়েছি এবং বৃষ্টিপ্রিয় মানুষ। সেই হিসাবে শারজার মতো একটা জায়গায় এরকম একটা বৃষ্টি হচ্ছে এবং গর্জন হচ্ছে, শুনতে পাচ্ছেন, সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে। শুধু বৃষ্টির আনন্দই নয়, এই কমপ্লেক্স জুড়ে রয়েছে খুচরা দোকান, রেস্টুরেন্ট, কফি শপ এবং বসার জোন। সাজানো হয়েছে সারিবদ্ধ তালগাছ, কৃত্রিম হ্রদ আর দৃষ্টিনন্দন ব্রিজ দিয়ে। এই কৃত্রিম বৃষ্টির মাধ্যমে শুধু স্বস্তিই নয়, বরং শহরের মানুষ প্রকৃতি ও শিল্পের সঙ্গে এক নতুন সংযোগ খুঁজে পাচ্ছেন। বৃষ্টির ছোঁয়ায় শারজাহ যেন হয়ে উঠেছে মরুর মাঝে এক সজীব স্বপ্নপুরী। সিরাজুম মনির শুভ, নাগরিক। সিরিয়ার সরকার জানিয়েছে তারা দ্রুজ প্রধান শহর সোয়েদা থেকে বেদুইন যোদ্ধাদের সরিয়ে দিয়েছে। সেখানে প্রাণঘাতী সংঘর্ষ বন্ধের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার কয়েক ঘন্টা আগে সিরীয় সরকার দেশটির অশান্ত দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। গতকাল এই ঘোষণা আসে সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল শারার নির্দেশের পর। তিনি দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে নতুন একটি যুদ্ধবিরতি কার্যকর করার নির্দেশ দেন। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ এড়াতে একটি আলাদা চুক্তি হয়। কুয়েতে হয়ে গেল বাংলাদেশের মধু মাসের মৌসুমি ফল নিয়ে বিশেষ উৎসব। এশিয়ান সুপার শপের সহযোগিতায় ও বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সমন্বয়ে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী উৎসব। অংশ নেন কুয়েত পৌরসভার উচ্চপদস্থ কর্মকর্তারা, ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, প্রেস ক্লাবের সংবাদকর্মী, বাংলাদেশি প্রকৌশলী সহ প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন সুয়েট পৌরসভার নির্বাহী পরিচালক খালেদ সুলতান আল উচাইমি। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। সেই উত্তাপ আরও বাড়িয়ে আজ দুর্গাপুরের মঞ্চ থেকে বিজেপির পক্ষ থেকে প্রচারের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি আক্রমণ করলেন তৃণমূল সরকারকে। দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সমর্থকদের ঢল, মঞ্চে প্রধানমন্ত্রী মোদী। বাংলা জয় করার সংকল্পে বিজেপির পরিবর্তন সংকল্প সভা। তার দাবি, তৃণমূল সরকারের সময় ফুরিয়ে এসেছে, বাংলাকে দুর্নীতি থেকে মুক্ত করতে এবার বিজেপিকে দরকার। মঞ্চে বক্তব্যের আগে ৫,৪০০ কোটি রুপির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর সেখানেই বাংলার শিল্প পুনর্জাগরণের প্রতিশ্রুতি দেন তিনি। দুর্গাপুর আসানসোলের শিল্প পতনের জন্য সরাসরি তৃণমূল সরকারকে দায়ী করে মোদী বলেন, বিজেপি এলে শিল্প ফিরে আসবে, ফিরবে কর্মসংস্থান। রাজ্যে শিক্ষা থেকে প্রশাসন সবখানে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ঘুষ আর সিন্ডিকেটের রাজত্ব বন্ধ করাই হবে বিজেপির মূল লক্ষ্য। সভায় মোদীর সঙ্গে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তীও। এই উপস্থিতি দলীয় সমর্থকদের আরও উজ্জীবিত করে। 2021 সালের নির্বাচনে তৃণমূল 213 আসন পেয়ে ক্ষমতায় ফিরলেও বিজেপি উঠে আসে দ্বিতীয় স্থানে। এবার সে ব্যবধান ঘোচাতে মরিয়া পদক্ষেপ বিজেপির। নির্বাচনের 1 বছর আগেই রাজনীতির উত্তাপ চড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। এখন দেখার বিষয়, পরিবর্তনের এই ডাক রাজ্যের ভোটারদের মন জয় করতে পারে কিনা। লায়লা নাজনীন, নাগরিক। চীনের হাইনান প্রদেশের সানশা শহরের সাগরে মিলেছে রেকর্ড সংখ্যক সামুদ্রিক কচ্ছপের বাসা। প্রকৃতি থেকে হারাতে বসেছিল এই সবুজ কচ্ছপটি। পরিবেশবিদদের মতে সামুদ্রিক বাস্তুসংস্থান রক্ষায় এটি একটি বড় ইতিবাচক বার্তা। প্রযুক্তির সহায়তা নিয়ে পরিবেশ রক্ষায় চীনের সাফল্য এক অনন্য দৃষ্টান্ত। দক্ষিণ চীনের সানশা সাগরে পরিবেশ উন্নত হচ্ছে, ফিরেছে সবুজের সমারোহ। চলতি বছরের শুরু থেকে পাওয়া গেছে প্রায় 100টি সবুজ সামুদ্রিক কচ্ছপের বাসা। এর বেশিরভাগই মিলেছে চীনা দ্বীপপুঞ্জের পেইতাও দ্বীপে।
সবুজ সামুদ্রিক কচ্ছপ চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার তালিকায় থাকা একটি প্রাণী, আর তাদের প্রজননের এমন সাফল্য এখন আশার প্রতীক হয়ে উঠেছে। এখানে বর্তমানে 4টি বাসা রয়েছে। প্রতিটি ডিম ফুটে বের হতে সময় লাগে প্রায় 45 থেকে 50 দিন। 2007 সালে সানসা শহর প্রতিষ্ঠার পর থেকেই এখানে গড়ে তোলা হয়েছে বৈজ্ঞানিক প্রজনন ও সুরক্ষা ব্যবস্থা। প্রতিটি প্রজনন কেন্দ্রে চলছে 24 ঘন্টা নজরদারিতে। সাম্প্রতিক সময়ে নানসা দ্বীপপুঞ্জের ইয়াংশু দ্বীপেও নতুন এক প্রজনন স্থল চিহ্নিত করা গেছে। এতে বিজ্ঞানীরা আশাবাদী, এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্মের সামুদ্রিক কচ্ছপ সুরক্ষিত থাকবে। এখানে স্থাপন করা হয়েছে 14টি এআই ক্যামেরা। সব সম্ভাব্য স্থানে নজরদারি চালাচ্ছে বিজ্ঞানীরা। প্রযুক্তির সহায়তায় এবার শুধু কচ্ছপের বাসা নয়, সুরক্ষিত হচ্ছে সামুদ্রিক প্রাণের ভবিষ্যৎ। এই সাফল্য নজির হয়ে থাকছে সামুদ্রিক পরিবেশ রক্ষায় চীনের উদ্যোগের। ইফফাত আরা মিথিলা, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।